12 তারিখ রাতে দুটোর রেজাল্ট বেরিয়েছে। মানে একটা প্রথমে বেরোলো 7টার দিকে এসএসসি এমটিএস 2024, তারপরে 12টার দিকে বেরোলো হচ্ছে সিজিএল 2024। আর সেদিন ছিল একটা মানে ট্রান্সফরমেশন ডে, যে ওই দিনকারই আমি দুটো চাকরি পাই আর কি। ছিলাম পুরীতে, ছিলাম তো হোটেলে ছিলাম, তখন ফোনটা খুলে দেখি যে টুবাইয়ের মেসেজ, স্যার জিএসটি ইন্সপেক্টর, একটা সবুজ রঙের লাভ সাইন দেওয়া আর কি। সাধারণ ছাত্রদের মধ্যে যে এই চাকরিটার যে ইচ্ছা, সেটা ইউপিএসসি থেকেও বেশির দিকে এগিয়ে যাচ্ছে। একদমই স্যার। তো এই মারাত্মক কম্পিটিশনে তুমি নিজেকে কিভাবে তৈরি করলে? যে টায়ার 1-এ তোমার মার্কস কেমন ছিল? আমার টায়ার 1-এর র মার্কস ছিল 162। 162। একটু কি আমাকে ডিভিশন করে বলতে পারবে কোন সাবজেক্টে কিরকম ছিল? আমার ইংলিশে ছিল 40 ফুল মার্কস, মানে 50 আউট অফ 50। ধরো আমি যদি তোমাকে বলি যে কোনো তিনটে সাবজেক্ট বলো, যে তিনটে সাবজেক্টই মেনলি প্রবলেম সৃষ্টি করে, যে তিনটাকে ট্যাকেল করতে পারলে বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা, জিএসটি তে আমি সেই বিষয়ে র্যাঙ্কিং করি, হ্যাঁ। তাহলে এসএসসি যেটাকে সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, হ্যাঁ। তারপরে ফোকাস করবে ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে ফোকাস করবে সায়েন্সটাকে। স্টার্টিং স্যালারি কত? স্যার যদি আমি ইন হ্যান্ড স্যালারির কথা বলি, সেটা অলমোস্ট 84,000 এর কাছাকাছি। 84,000 এর কাছাকাছি ইন হ্যান্ড স্যালারি, মানে সবকিছু কেটে, ইউনিফর্ম পরে, চশমা পরে, টুপি পরে, ছবিগুলো থাকবে তো? একদম। নমস্কার বন্ধুগণ, দ্রোনাজের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটি বিশেষ মুহূর্তে এই ইন্টারভিউ বা পডকাস্ট যেটাই বলো, এটাকে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সাথে আমাদের এক কৃতি ছাত্র আছে, তার সম্পর্কে কিছু জানার জন্য, তার এই পরীক্ষা বা প্রস্তুতি এবং চাকরি পাওয়ার কিছু মানে পথ চলতি, ওর কিছু অভিজ্ঞতা জানার জন্য আমরা এই ইন্টারভিউটা আজকে নিয়ে আসতে চলেছি। আমাদের কৃতি ছাত্রের নাম হলো টুবাই সরকার। সে এবছর 2024 এসএসসি সিজিএল পরীক্ষাতে এক্সাইজ ইন্সপেক্টর পদে নিজের সিলেকশন নিয়েছে। ঠিক আছে, তো আমরা টুবাইয়ের সাথেই আগামী যা কথাবার্তা বলার কিছু বলবো। টুবাই, ধন্যবাদ। স্যার আপনাদের সকলকে কংগ্রাচুলেশন তোমাকে তোমার এই বিশেষ সাফল্যের জন্য। তো আমার প্রথম প্রশ্ন এটাই থাকবে যে ধরো রেজাল্টটা যখন প্রথম বেরোলো, মানে 13 তারিখ রাতে খুব সম্ভবত, তাই তো? 13 তারিখ রাতে সেই রেজাল্ট দেখার পরে তোমার প্রথম ফিলিংস কি ছিল? রেজাল্ট দেখার পরে ফিলিংস অনেকটাই মানে কি বলবো, সীমিত ছিল। কারণ হচ্ছে আগে থেকে অনেকটাই প্রেডিক্টেড ছিল যে এই পার্টিকুলার পোস্টটা, যে নাম্বার ছিল আমার পার্টিকুলার পোস্টটা আমি পাচ্ছি। তাও বলবো যে বাড়ির বাবা মাদের যে খুশিটা, সেটাই হচ্ছে মানে আমার সবচেয়ে বড় পাওনা। আচ্ছা, যাক। তো তুমি তো এর আগে অলরেডি এসএসসি তে অন্যান্য আরো তো একটা দুটো পোস্টে পেয়েছিলে। তো আমি বলে রাখি কিছু একটা বিষয়, মানে টুবাই কেন এক বিশেষ ছাত্র, তার কারণ হলো টুবাই কিন্তু অলরেডি গত বছর এসএসসি এমটিএস পরীক্ষাতে সিলেক্টেড হয়েছিল, কিন্তু সে জয়েন করেনি। তার পোস্টিং দূরে হোক বা মনমতো পোস্ট না পাওয়া হোক, মনমতো জায়গা না পাওয়া হোক, যেটাই হোক, যার জয়েন করেনি। কিন্তু এটা ভাবার কোনো কারণ ছিল না যে টুবাইয়ের হাতে কিন্তু অলরেডি আরেকটা চাকরি ছিল, এরকম নয়। টুবাইয়ের হাতে তখন কিন্তু আর কোনো চাকরি ছিল না। তারপরেও টুবাই 2023-এর যে এমটিএসটা জয়েন করেনি, শুধুমাত্র তার কনফিডেন্সের উপর ভর করে। তার কনফিডেন্স ছিল যে ও অন্যান্য এর থেকে ভালো চাকরি নিশ্চয়ই পাবে। সেই কনফিডেন্সের উপর বেস করে ও লাস্ট বারের যে এসএসসি এমটিএস সেই পরীক্ষাটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে সিজিএল এর জন্য প্রচণ্ডভাবে প্রস্তুতি শুরু করে। এবার সেই ব্যাপারটা টুবাইয়ের মুখ থেকে আমি শুনবো, আমি জাস্ট কিছুটা বললাম। টুবাই, তো লাস্ট বার যখন তুমি পেলে এমটিএস, জয়েন করলে না, তো তোমার মধ্যে ওই কনফিডেন্সটা আসলো কোথা থেকে যে একটা চাকরি আমি, সেন্ট্রাল গভর্নমেন্টের মতো একটা চাকরি আমি ছেড়ে দিলাম, জয়েন করলাম না, হাতে কিছু না পাওয়া সত্ত্বেও? সেই কনফিডেন্সটা টোটালটাই দিয়েছে মা বাবা আর টিচাররা। আচ্ছা। আর নিজের প্রতি একটু কনফিডেন্স ছিল যে পরিশ্রমটা যে করছি, সেই পরিশ্রমের ফল একদিন পাবোই, সেই কনফিডেন্সের উপর বেস করেই। আর একটা কথা স্যার বলতে চাই, আমি 12 তারিখ রাতে দুটোর রেজাল্ট বেরিয়েছে। মানে একটা প্রথমে বেরোলো 7টার দিকে এসএসসি এমটিএস 2024, তারপরে 12টার দিকে বেরোলো হচ্ছে সিজিএল 2024। আর সেদিন ছিল একটা মানে ট্রান্সফরমেশন ডে, যে ওই দিনকারই আমি দুটো চাকরি পাই আর কি।
প্রথমে একটা 7টার সময় জানতে পারি যে আমি ইএসআইসি তে সিলেক্টেড, এসএসসি এমটিএস 2024 দিয়ে। আর রাত 12টার সময় এই পার্টিকুলার রেজাল্টটার জন্য আমি ওয়েট করেছিলাম, যেটার জন্য। আর সেখানে খুলে দেখি B16 মানে হচ্ছে জিএসটি ইন্সপেক্টর আমি সিলেক্টেড। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি মাঝখানে কটা 12:30 না 1টার সময় যখন উঠেছি, তো আমি ঘুরতে গেছিলাম, পুরীতে ছিলাম, তো হোটেলে ছিলাম, তখন ফোনটা খুলে দেখি যে টুবাইয়ের মেসেজ, স্যার জিএসটি ইন্সপেক্টর, একটা সবুজ রঙের লাভ সাইন দেওয়া আর কি। তার আগে অলরেডি এমটিএস পেয়েছে, সেটা আমাকে সন্ধ্যেবেলায় জানিয়েছিল। তো রাতে তো আর ফোন করা হয়নি, সকালবেলায় ওর সাথে কথা হয়েছে বা যাবতীয় যা এই ব্যাপারগুলো নিয়ে। তো এবার আমার বেসিক কিছু প্রশ্ন টুবাই, মানে সিজিএল এর মতো একটা পরীক্ষা তুমি তো দেখছো, মানে মারাত্মক রকমের কম্পিটিশন। আমার মনে হয় এখন ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এক্সাম হলো সিজিএল। মানে কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ইউপিএসসির পপুলারিটিকেও টেক্কা দিয়ে যাচ্ছে। আমি মানে পোস্টের গ্র্যাভিটির দিক থেকে বলছি না, কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে যে এই চাকরিটার যে ইচ্ছা, সেটা ইউপিএসসির থেকেও বেশির দিকে এগিয়ে যাচ্ছে। একদমই স্যার। তো এই মারাত্মক কম্পিটিশনে তুমি নিজেকে কিভাবে তৈরি করলাম বেসিকটা সম্পূর্ণ ডোনাসের উপরে। তারপরে থেকে যখন ডোনাসের কোর্সটা আমি শেষ করলাম, তারপরে নিজের উপর গ্রুমিং করা শুরু করলাম যে কোথায় আমার ড্রব্যাকগুলো হচ্ছে, মার্কসটা কেন বাড়ছে না। সে টোটাল জার্নিটাতে হেল্প করলে হচ্ছে মক টেস্ট। প্রচুর পরিমাণে মক টেস্টের মধ্যে আমি গেছি, টায়ার 1 হোক আর টায়ার 2 হোক। টায়ার 1-এ প্রচুর একটা সময় পেয়েছিলাম আমি এবছর লোকসভা ইলেকশনের জন্য, যেহেতু লোকসভা ইলেকশনটা মিডিলে কয়েকটা মাস নিয়েছিল, সেই কারণে এক্সটেন্ড হয়ে পিরিয়ডটা চলে গেছিল সেপ্টেম্বর মাসে প্রিলিমসের। সেই কারণে প্রচুর সময় পেয়ে গেছিলাম, 7-8 মাস। আর তাতে আমি মানে অ্যাপ্রক্সিমেট হিসাবে 250 থেকে 300টা মক শুধু টায়ার 1-এ লাগিয়েছিল। বাপরে, 250 থেকে 300টা মার্কস তুমি টায়ার 1 এর দিয়েছিলে? আচ্ছা, টায়ার 1 এ তোমার মার্কস কেমন ছিল? আমার টায়ার 1 এর র মার্কস ছিল 162। একটু কি আমাকে ডিভিশন করে বলতে পারবে কোন সাবজেক্টে কিরকম ছিল? আমার ইংলিশে ছিল 40 ফুল মার্কস, মানে 50 আউট অফ 50। রিজনিং এ ছিল 47.5, জিএস এ ছিল 30, আর ম্যাথসে ছিল 33.5 ম্যাথসে ছিল। আর তোমার হলো নরমালাইজ মার্কস কত এসেছিল? নরমালাইজে খুব একটা বাড়েনি আমার, নরমালাইজে 0.5 শুধু মানে বেড়েছিল আমার, সেটা লাস্ট পর্যন্ত দাঁড়িয়েছিল 162.5। ইংরেজিতে অসাধারণ ফুল মার্কস তুমি স্কোর করেছো। মানে ইংরেজি এবার সাবজেক্ট ওয়াইজ কিছু কথায় আসি, মানে স্ট্র্যাটেজিতে আসি। ইংরেজিতে মানে কিরকম করে মোটামুটি পড়াশোনা করলে যে ফুল মার্কস পাওয়া যেতে পারে? ইংরেজিটা আমি শুনেছি বা দেখি স্টুডেন্টদের, ইংলিশটা যথেষ্ট গতানুগতিক ধাঁচেরই, মানে এসএসসিতে খুব বেশি ইনোভেশন নেই। এবার তার মানে এই নয় ইনোভেশন নেই মানে সবাই 9 মানে ফুল মার্কস পাচ্ছে। তো ইংরেজিতে ম্যাক্সিমাম মার্কস করার কি উপায় থাকতে হবে যাতে কিনা স্টুডেন্টরা সহজে ইংরেজিতে মার্কস পেতে পারে? আমার মনে হয় বেসিক গ্রামারটা কমপ্লিট করার পরেই যেটার উপর সবচেয়ে বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। আর তার জন্য ডেইলি এডিটোরিয়াল একটা রেকমেন্ডেড, যে কোনো জায়গা থেকে ডেইলি একটা রেকমেন্ডেড এডিটোরিয়াল। তার ফলে কি হবে, যে আনসিন প্যাসেজগুলো আসছে, পিকিউআরএস আসছে, তার একটা গ্রিপ তৈরি হবে। আচ্ছা, আর কম্প্রিহেনশনটা বলছো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে কম্প্রিহেনশন পড়লে ইংরেজি বোঝার দক্ষতা, ক্ষমতাটাও বাড়ে নিজে। একদম কোনো একটা ইভেন মানে আমি মানে না জানলেও কিন্তু যেহেতু পড়ার অভ্যাস আছে, আমি পুরো সেটআপটার বুঝতে পারি যে কি বলতে চাইছে এখানে। একদম। আচ্ছা, আর গ্রামার পার্টটা বলে যে বেসিক গ্রামারটা এখানে যে কোনো জায়গা থেকে বেসিক গ্রামারটা কমপ্লিট করে। আর একটা কথা বলতে চাই আমি, যে 4টা পোর্শন থাকে ভোকাবুলারির। একটা হচ্ছে OWS বলি আমরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, সিনোনিম এন্ড অ্যান্টোনিম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এন্ড ইডিয়মস একটা ধাঁচে আসে যেটা একটা ক্যান্ডিডেট তৈরি করতে পারবে, পসিবল তার পক্ষে। কিন্তু সিনোনিম আর অ্যান্টোনিম যদি দেখি আমি, শুধু প্রিভিয়াস ইয়ারে যদি আমি দেখি, অলমোস্ট 10,000 প্লাস সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, যেটা একটা সাধারণ ক্যান্ডিডেটের পক্ষে কমপ্লিট করে তাকে রিভাইজ করাটা টাফ। সেটাতে হেল্প করবে হচ্ছে কম্প্রিহেনশন। যে যত বুঝতে পারবে জিনিসটা, মানে ইংলিশটাকে যত বুঝতে পারবে, তার ওই পজিটিভ নেগেটিভ যে ওয়ার্ডের যে একটা ধারণা হয়, সেটাও তাড়াতাড়ি মানে এক্সাম হলে লাগিয়ে একটা ভালো অ্যান্সার বা অপশন এলিমিনেশন আমরা যেটাকে বলি, সেটা ওটা করতে পারবে। মানে টেকনিক্যাল কনসেপ্টটা থাকতে হবে, মানে কোনটা হবে সেটা না জানলেও কোনটা যে হবে না সেটা যেন জানার ক্ষমতা থাকে। কারণ এখন যা দেখা যাচ্ছে, মানে রিসেন্ট ট্রেন্ডে অলমোস্ট 80% এর কাছাকাছি হচ্ছে কাট অফ যাচ্ছে টায়ার 1-এ। তো এনি হাউ একটা ক্যান্ডিডেটকে তার
ম্যাক্সিমাম অ্যাটেম্পটা বাড়াতে হবে, হ্যাঁ অবশ্যই, নাহলে কোনোভাবেই কাট অফটাকে ক্লিয়ার করা পসিবল হবে না। তো সেক্ষেত্রে একটা ক্যান্ডিডেট যদি 85 কোশ্চেন কনফিডেন্ট থাকে যে না 85 কোশ্চেনে আমার খুব একটা বেশি নেগেটিভ যাচ্ছে না, তারপরের 5টা কোশ্চেনে সে কিন্তু ক্যালকুলেটিভ গেসিং করতে পারে, এটা মাথায় রেখে যে খুব একটা বেশি যেন নেগেটিভ না হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি ওটাও অবশ্য যে গেসিংটাও করবে ওটাই অবশ্য নিজের আইডিয়া, প্রপার আইডিয়ার উপর বেস করে, এই না যে আমি পুরো ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না আমি গেস করছি, ওটা করা যাবে না, ওটা করলে আরো বেশি নেগেটিভ হওয়ার চান্সটা বেশি। আর এই সমস্ত জিনিসগুলো আমি প্র্যাকটিস করব কোথায়? প্র্যাকটিস করব মকে আমি দেখে নেব যে আমি যে ক্যালকুলেটিভ গেসিং গুলো করছি সেটা কতটা অ্যাকুরেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ মকই তো তোমার মানে ধরো নেট প্র্যাকটিস করার মতো, যেরকম ফাইনাল খেলার আগে যেমন নেট প্র্যাকটিস, যেখানে ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে সেখানে একমাত্র মক টেস্ট। একদম মক টেস্ট, তার মানে তুমি বলছো একটা বিশাল বড় রোল প্লে করে, তাই তো? কারণ সিলেবাস হয়তো অনেকেরই শেষ থাকে, কিন্তু সবার সিলেবাস শেষ থাকে মানেই তার এক্সামে পারফরমেন্স 100% হবে না। যে যত মক দেবে তার ওই যে ম্যানেজমেন্ট, ওই টাইম ম্যানেজমেন্টটা, মেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমটা তার স্ট্রং থাকবে। একদমই তাই। এখন একটা এক্সাম্পল দিই স্যার আপনাকে, আপনার পারমিশন নিয়ে, যে টায়ার 1-এ আমি দেখলাম যে আমার মানে আশেপাশে যারা স্টুডেন্ট ছিল তারা অনেকেই লাস্ট পরীক্ষার সময়, যখন পরীক্ষা কমপ্লিট হয়ে গেল তখন যে টুকটাক কথা হয় সাইডে বসে থাকা ক্যান্ডিডেটদের, তখন তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের বেশিরভাগই টাইমের যে জিনিসটা সেটা তারা টাইমে কমপ্লিট করতে পারেনি। আর সেই জায়গায় আমার এতটা প্র্যাকটিস হয়ে গেছিল মক্সের মাধ্যমে যে আমার 7 থেকে 8 মিনিট টায়ার 1-এ আমি বসেছিলাম, কোনো কোশ্চেন আমার ছিল না যে আমি ওটাকে আবার দেখবো, মানে ইভেন আমার চেক করা যে কোশ্চেন গুলো সেটাও আমার উইদিন 52 মিনিটসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। মানে 100টা প্রশ্নই তুমি ভালো করে দেখে ডিসাইড করে তারপরেও তোমার 53 মিনিটের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো মক ছাড়া সম্ভব নয়, অবশ্যই এটা অবশ্যই, কারণ এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই তো মানে সিলেবাস কমপ্লিট করার পর যে ওই যে মকের জায়গাটা, ওই জায়গাটা যদি না ঠিক করে জোর দেয় তো সিলেবাস কমপ্লিট করেও লাভ নেই না, বরঞ্চ যার কম সিলেবাস কমপ্লিট সেও হয়তো ক্র্যাক করে দেবে, কারণ তার ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো আছে। হ্যাঁ, অলমোস্ট এই সিজিএল এক্সামটা হচ্ছে 50% অ্যাপটিটিউড আর 50% নলেজ। সেই অ্যাপটিটিউড পোরশনটাতে কেউ যদি এক্সেল করতে পারে তাহলে সে মেইন এক্সামে গিয়েও এক্সেল করবে। সেক্ষেত্রে নলেজ একটু কম থাকলেও অ্যাপটিটিউড তোমাকে সাপোর্ট দিয়ে দেবে। আচ্ছা, এটা ইংলিশ গেল ধরো। আচ্ছা, রিজনিং এ কি সেরকম বেশি কিছু বলার মতো আছে? রিজনিং এ কি খুব বেশি আলাদা? রিজনিং এ আমার মনে হয় যে প্রাইমারি বেসিক চ্যাপ্টার গুলো একবার কমপ্লিট করে তারপরে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে মকে যে কোশ্চেন গুলোকে আমার আটকাচ্ছে, যেরকম নাম্বার সিরিজ হয়ে গেল, মিসিং নাম্বার হয়ে গেল, সেই প্যাটার্ন গুলোকে নোট করে রাখা, একটা কপি বের করে নোট করে রাখা, যেগুলো কোশ্চেন আমার মকে আটকাচ্ছে বা প্রিভিয়াস ইয়ারে আটকাচ্ছে, সেই প্যাটার্ন গুলো পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি আমি চোখ বুলিয়ে নিই তাহলে ওই প্যাটার্ন গুলো যদি আবার রিপিট হয় তাহলে একটা ক্যান্ডিডেটের মনে হয় না খুব একটা অসুবিধা হবে রেকগনাইজ করতে, খুব তাড়াতাড়ি রেকগনাইজ করতে। আচ্ছা, কারণ রিজনিং এ আমার মনে হয় খুব বেশি নতুন টপিক আছে, ব্যাংকের মতো অত ভেরিয়েশন নেই, মানে ইংলিশ আর রিজনিংটা তুমি বলছো অনেকটা গতানুগতিক আছে, মানে শুধুমাত্র টায়ার 2 এর জন্য কয়েকটা এক্সট্রা চ্যাপ্টার যেগুলো আমরা ভার্বাল রিজনিং বলি, সেগুলো এক্সট্রা করে চ্যাপ্টার, যেরকম স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এগুলো এক্সট্রা করে তৈরি করতে হয়, কিন্তু সেটা টায়ার 1 এর পরে। আগে তো আমাকে টায়ার 1টা কোয়ালিফাই, টায়ার 2 দেওয়ার যোগ্যতা অর্জন করাবো, তারপর নয় আমি করলাম ওই জিনিসগুলো। আচ্ছা, এবার তারপরে আমি তৃতীয় আসি, যেটা মানে বিগত কিছু বছর যবে থেকে নতুন প্যাটার্ন হয়েছে এসএসসি, স্টুডেন্টদের সব থেকে বেশি আর কি কনফিউজ করছে বা প্রবলেমে ফেলছে জিএস। সবাই বলছে যে জিএস এর কোনো সিলেবাস নেই, সেখান থেকে যে ধরনের প্রশ্ন করছে, তো জিএসটাকে নিয়ে স্টুডেন্ট কতটা সিরিয়াস হবে বা কিভাবে তৈরি করতে পারে জেনারেল স্টাডিজ পোরশনটা? জিএস এর জন্য আমি বলবো প্রথমে যে বেসিক সিলেবাসটা আছে, যেটা সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, সেই সিলেবাসটা ধরে প্রত্যেক চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি একবার করে নিলাম। তারপরে আমি মুভ করব এমসিকিউতে, যে কোনো প্রিভিয়াস ইয়ার, যেরকম আমি সিজিএল এ বলতে গেলে সিজিএল এ প্রিভিয়াস ইয়ার আমি ধরলাম, কমপ্লিট করে নিলাম প্রিভিয়াস ইয়ারটাকে আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, তারপরে আমি মকে শিফট করব। এখন আমার কাছে কি কি আছে? আমার কাছে আছে হচ্ছে নলেজ প্লাস মকের যে নতুন নতুন কোশ্চেন সেগুলো। সো নতুন কোশ্চেন গুলোকে আমার যেটা পড়া নেই আমার নোটের মধ্যে সেটাকে আমি অ্যাড করব। আর চ্যাপ্টারটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে নিজের হাতে তৈরি করা শর্ট নোট, যাতে পরীক্ষার আগে আমার রিভিশন দিতে খুব একটা সময় বেশি না লাগে, সেটা তৈরি করতে হবে প্রাইমারি স্টেজে যখন আমি চ্যাপ্টারটা পড়ছি। আচ্ছা,
মানে এটা বলছো তুমি জিএস এর মানে প্রথম থেকেই এই জিনিসটা যখন থেকে শুরু করছি পড়া তখন থেকেই মানে করতে হবে, যে যে জায়গাগুলো প্রবলেম মনে হচ্ছে ওগুলো নোট করে রাখা নিজের মতো করে। হ্যাঁ, একটা বেসিক ফ্রেমওয়ার্ক থাকবে, হ্যাঁ তারপর আমি অ্যাডিশন করব, আমি একটা পেজ গ্যাপ রাখবো। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, যেরকম ড্রেনেজ সিস্টেম হয়ে গেল, তো ড্রেনেজ সিস্টেমে আমার একটা নোট থাকবে, আমার টেক্সট বুক থাকবে। তো টেক্সট বুকটা আমি কখন ইউজ করব, যখন আমার কাছে অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম থাকবে। যেরকম পরীক্ষার 3 মাস আগে আমি টেক্সট বুকটা দেখবো, কিন্তু আমার পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি আমার নোটটা দেখবো। আর সেই নোটটার মধ্যে কি কি থাকবে, সেই নোটটার মধ্যে আমার কনসাইজ আকারে ওই নোটটা থাকবে যেটা টেক্সট বুকে আছে, আর সঙ্গে অ্যাডিশন থাকবে যেগুলো কোশ্চেন আমার ওই নোটের মধ্যে নেই, যেটা আমার মকের মধ্যে আমি এনকাউন্টার করলাম প্রথম, সেগুলো কোশ্চেন আমি লিখে রাখবো এক্সট্রা নোট হিসেবে। ওকে, যাতে একটা কভারেজ দেওয়া যায়, কোনো কিছুই না ছাড়ে। হ্যাঁ তারপর একটা তো আনসার্টেনিটি থাকেই যে জিএস এ যে কোনো কোশ্চেনই আসতে পারে, কিন্তু তোমার হাতে যেটুকুনি সম্ভব তুমি ততটা তো তোমাকে করতে হবে। প্রিভিয়াস ইয়ার তো করলে, কিন্তু যখন যখন মক দেবে ওখানে তো কিছু প্রশ্ন নতুন আসবেই, সেগুলোকে আলাদা করে নোট করে ফোকাস করতে হবে। কারণ প্রিভিয়াস ইয়ার তো ধরো তুমি পড়েন, প্রিভিয়াস ইয়ার তো তুমি জানো এসছিল, আনসার গুলো মুখস্থ করে নিলে, কিন্তু নট নেসেসারিলি প্রিভিয়াস ইয়ার রিপিট হবে। তো ধরেই নেওয়া যায়, আমরা ধরেই নেবো যে রিপিট হবে না, কারণ যদি আমি ধরে নিই যে রিপিট হবে তাহলে তো আমি বাইরে আর কিছু পড়বোই না, আমি তো শুধু ওটাই পড়বো। আর এসএসসি যা দেখা যাচ্ছে যে জিএসএই মেইনলি ইনোভেশন আনছে প্রশ্নের ধরনে। আচ্ছা, জিএসএটা এতগুলো সাবজেক্ট, তোমার পার্সোনালি কি মনে হয়, ধরো আমি যদি তোমাকে বলি যে কোনো 3টে সাবজেক্ট বলো, যে 3টে সাবজেক্টই মেইনলি প্রবলেম সৃষ্টি করে, যে 3টাকে ট্যাকেল করতে পারলে বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা, জিএস যদি আমি সেই বিষয়ে র্যাঙ্কিং করি, তাহলে এসএসসি যেটাকে সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, তারপরে ফোকাস করবে ইন্ডিয়ান হিস্ট্রি, তারপরে ফোকাস করবে সায়েন্সটাকে। সায়েন্সের মধ্যে তার মধ্যেও যদি আমি সেপারেট করি, তাহলে প্রথমে রাখবো আমি বায়োলজিকে, তারপরে রাখবো কেমিস্ট্রিকে, তারপরে রাখবো ফিজিক্সকে। আচ্ছা, তো বলছো প্রথমেই তাহলে পলিটিটা সবথেকে বেশি ফোকাস, মানে পলিটি, হিস্ট্রি, দেন সায়েন্স। সায়েন্সের আবার 3টে ডিভিশন, তার মধ্যে বায়ো তুমি বলছো ফার্স্ট পেপার সবচেয়ে বেশি ফোকাস করে। মানে যদি ধরো আমি যদি বলছি যে আমার পক্ষে এত পড়া সম্ভব হচ্ছে না, সময় কম, কোনো একটা স্টুডেন্ট ধরো এবার একটা দেবে সাপোজ, এবার সে যদি জিএসএ মোটামুটি একটু ভালো স্কোর, মানে ধরো 60% স্কোর করতে হয়, টায়ার ওয়ানেই বলছি ধরো আমি, তাহলে যদি এই 3টে টপিক সে খুব ভালো করে, এই 3টে টপিক সাবজেক্টই পড়ে নিল, তাহলে তার পক্ষে কি 50 to 60% স্কোর করা সম্ভব? খুব ইজিলি। তার সঙ্গে অ্যাডিশনালি যদি সে স্ট্যাটিক জিকেটাকে কভার আপ করে নেয়, তাহলে একটা স্টুডেন্টের 25+ পাওয়া খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 3টে সাবজেক্টস ভিউয়ার্স শুনে রাখো, যে এই 3টে সাবজেক্ট পলিটি, হিস্ট্রি আর সায়েন্স, এটাকে ভালো করে করতে হবে, কারণ এটা করলে অলমোস্ট ম্যাক্সিমামটা কভার হয়ে যাবার চান্স থাকে জিএস এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা জিএস এর ধরো টায়ার 1 আর টায়ার 2 তে কি খুব বেশি ডিফারেন্স আছে? কনসেপচুয়ালি তো সেরকম কোনো ডিফারেন্স নেই, কিন্তু কোশ্চেনের প্যাটার্নে ওরা স্টেটমেন্ট বেসড কোশ্চেনটাকে কয়েকটা কোশ্চেন টায়ার 2 তে ঢোকানোর চেষ্টা করে, সেটা পোর্শনটা খুবই কম। আমি যদি 25টা কোশ্চেন ধরি টায়ার 2 তে, তার মধ্যে হার্ডলি 5 থেকে 6টা কোশ্চেন এরকম দেবে যেখানে স্টেটমেন্ট আকারে থাকবে, যেগুলো আমরা এনকাউন্টার করি হচ্ছে স্টেট পিসিএস আর ইউপিএসসি তে। আচ্ছা আচ্ছা, স্টেটমেন্ট বেস, আইদার 1 or 2, হ্যাঁ না 1 and 3 কোডিং কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, ইতিহাসে যেটা আমি জিজ্ঞেস করে ভাবছিলাম, ইতিহাসের ক্ষেত্রে অনেকেই বলছে যে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও প্রশ্ন আসছে নাকি, এবার ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কি খুব বেশি প্রশ্ন আসে? না, ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুব বেশি ফোকাস করে না এসএসসি। এসএসসি যেটা সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি এন্ড মিডিয়েভাল হিস্ট্রি। এনশিয়েন্ট হিস্ট্রি এন্ড মিডিয়েভাল হিস্ট্রি। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা, কারেন্ট অ্যাফেয়ার্স কি একদমই কম নাকি? কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে একটা সিলেবাসের মধ্যে আটকানো খুবই টাফ। সে কারণে আমি সবসময় যেটা করতাম সেটা হচ্ছে একটা 1 বছরের কম্পাইলেশন পড়ে নেওয়া। আচ্ছা, কারণ আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে খুব বেশি সময় ইনভেস্ট করি, সেটা হয়তো অতটা ফ্রুটফুল হবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাসটা অনেকটা বড়। সেখানে সময় দিলে আমার কোর সাবজেক্টগুলোতে সময় অটোমেটিক্যালি কমবে আর পারফরমেন্সটা হচ্ছে ডিগ্রেড করবে, তাতে কস্ট বেনিফিট রেশিওটা সেভাবে আসে না। সেই কারণে একটা 1 বছরের কম্পাইলেশন, যেখানে এক্সাম হওয়ার ঠিক 2 মাস আগে থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যদি আমি একটা কম্পাইলেশন পড়তে পারি, তাহলে একটা স্টুডেন্ট অনেকটাই কনফিডেন্ট থাকবে যে না, এই কম্পাইলেশনের মধ্যে যেটুকু আছে সেটুকু আমার কাছে নলেজ আছে, তার মধ্যে থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি 100% কোশ্চেনটাকে করে দিতে পারবো। খুব বেশি মেটেরিয়ালসের পিছনে না গিয়ে একটা কম্পাইলেশন যেন একটা ক্যান্ডিডেট ফলো করে।
মানে ধরো যদি 25-এর ধরে নিলাম 25-এর যদি এক্সাম জুলাইতে হয়, হ্যাঁ তাহলে আমি হলো 24 পুরো আর 25-এর এপ্রিল পর্যন্ত এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার Complete করবো। কভার থাকতে লাগবে। কারণ সত্যি কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোনো শেষ নেই, না তুমি কত পড়বে, পড়তে চাইলে অনেক পড়ার আছে, হ্যাঁ আর লাস্টে গিয়ে দেখলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা বা দুটো প্রশ্ন একদমই তাই। আসলো, গোটা তুমি পড়লে পড়ে একটা বা দুটো প্রশ্ন একদমই আসলো। তাই। আর যদি আমিও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মানে মার্ক করি, সেটা যে কোনো ক্যান্ডিডেট যদি প্রিভিয়াস ইয়ার নিয়ে বসে সে ইজিলি মার্ক করতে পারবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন কোনগুলো টপিক থেকে আসছে। সেরকম যদি আমি বলি অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, এক্সারসাইজ যেগুলো হচ্ছে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেগুলো প্রত্যেকবার আসে, র্যাঙ্কিং থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, অ্যাপয়েন্টমেন্ট থেকে তো আমি বললামই, সামিটগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে এই জিনিসগুলো দেখে যাওয়া হ্যাঁ। উচিত। আর বুকস আর আনসার্স। বুকস এন্ড অথার্স। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে চতুর্থ সাবজেক্ট যেটা আসি, মানে যেটা আর কি বিগত নতুন প্যাটার্ন আসার আগে যার গুরুত্ব অপরিসীম ছিল, এখনো আছে কিন্তু কম্পারেটিভলি কমেছে অনেকটা গুরুত্ব, কারণ প্রশ্ন সংখ্যা স্বাভাবিকভাবেই কোনো পরীক্ষায় কোনো সাবজেক্টের গুরুত্ব তার প্রশ্ন সংখ্যার উপর দিয়ে বিচার হয়। তো আগে ম্যাথসে 100টা প্রশ্ন আসতো 2021 পর্যন্ত, 2022-এর থেকে প্রশ্ন হয়ে গেছে, মানে মেন্সের কথা আমি বলছি, টায়ার 2-র কথা বলছি। টায়ার 1-এ ধরো 50 নম্বরেরই আছে, আগে 50টা প্রশ্ন হতো, এখন 25টা প্রশ্ন হয়। কিন্তু টায়ার 2-তে মেনলি আগে যেখানে 100টা প্রশ্ন আসতো সেখানে এখন মাত্র 30টা প্রশ্ন আসে। তো এবার আমাকে বলো, এই 30টা প্রশ্ন মানে ম্যাথসের জন্য আমার কিরকম পাথ ফলো করলে আমার ম্যাক্সিমাম স্কোর করা সম্ভব? কারণ ম্যাথসের জিনিসটাই দেখো ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টদের ওই জায়গাটাই ভয়ের জায়গা থাকে, ম্যাথ আর ইংলিশ। ইংলিশ গতানুগতিক হয় কম্পারেটিভলি, তো একই ধরনের পড়াশোনার মাধ্যমে হয়ে যায়, কিন্তু ম্যাথের চেঞ্জেস যে কোনো সময় হতে পারে। এবার বলো যে অঙ্ক যেটা মেনলি ভয়ের জায়গা স্টুডেন্টদের, ওই জিনিসটাকে স্টুডেন্টরা কিভাবে ট্যাকেল করে? প্রথমেই বলবো বেসিক, সমস্ত চ্যাপ্টারের মতন সমস্ত সাবজেক্টের মতনই এটাকেও বেসিক ভাবে প্রথমে শিখে রাখতে হবে। হ্যাঁ প্রথমে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বেসিক, আমি যে কনসেপ্টটা সেগুলো আমি নোট করে রাখলাম। হ্যাঁ প্রপারলি একটা নোট কপি বানাতে হবে। যেরকম পার্সেন্টেজ যদি আমি একটা মানে ধরি, ওখানে যত টাইপের কোশ্চেন হয় যখন আমি বেসিক শিখছি তখনই আমি নোট করে নেব প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা টাইপের ফর্মুলা, আর তার একটা করে এক্সাম্পল আমার নোট কপিতে এটা থাকবে। এটা হয়ে গেল, বেসিক শেখা হয়ে গেল, নোট আমার তৈরি। এখন আমি মুভ করবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা খুব ভালোভাবে করলে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম 100 থেকে 150টা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কমপ্লিট করলাম। সঙ্গে সঙ্গে আমি ওই নোটটাকে রিভাইজ করলাম, একটা রিভিশনও হচ্ছে প্লাস আমার প্র্যাকটিসও হচ্ছে। এরপর আমি মুভ করলাম হচ্ছে মকে। আচ্ছা, মকে আমাকে কি দিচ্ছে, মকে আমাকে এজটা দিচ্ছে যে আমি টাইমলি যেন ওই ওই অঙ্কটাকে স্ট্রাইক করাতে পারি। হ্যাঁ, হ্যাঁ। কারণ পরীক্ষা হলে হচ্ছে যে যত তাড়াতাড়ি অঙ্কটাকে স্ট্রাইক করতে পারবে। অঙ্ক হচ্ছে অনেকে ভীতি থাকে যে আমি করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ওই পার্টিকুলার কোশ্চেনটা যদি পরে দেওয়া হয় পার্টিকুলার স্টুডেন্টকে, সে কিন্তু করে দেবে অঙ্কটা, সময় দিলে পারবে। হ্যাঁ, কিন্তু সময়ের মধ্যে সেই অঙ্কটাকে করা একটু টাফ। সেই অ্যাপটিটিউডটা বানাতে হবে কন্টিনিউয়াস মকের মাধ্যমে। আর কোনগুলো মক দিতে হবে, আমি যদি পার্টিকুলার সিজিএল এর কথা বলি, সিজিএল এর যে পার্টিকুলার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে মকগুলো, যেরকম এইবার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলো, 9 সেপ্টেম্বর শিফট 1 দিয়ে আমি যদি কোনো প্ল্যাটফর্মে সার্চ করি তাহলে মকটা চলে আসলো, 25টা কোশ্চেন থাকলো, সময় থাকলো 30 মিনিট, আমি একটা মক দিয়ে নিলাম। এরপর আমি দেখলাম যে কোনগুলো কোশ্চেনে আমার আটকাচ্ছে। তার মানে কি, ওই কোশ্চেনে আমি আটকালাম, তার মানে আমার নলেজ নেই, নয়তো আমার রিভিশন নেই। আমার যদি নলেজ না থাকে তাহলে আমি যাব আবার বেসিক কমপ্লিট করব। আর আমার যদি থাকে, আমি যদি রিভিশন না দেওয়া থাকলে, তাহলে পরের মকটা দেওয়ার আগে আমি ওই রিভিশনটা করে তারপরে চেষ্টা করব পরের নেক্সট মকটাকে অ্যাটেন্ড করার। আচ্ছা, কারেক্ট। আচ্ছা, তার মানে প্রথমে বেসিক গুলো করে নিতে হবে, প্রিভিয়াস ইয়ারে যেতে হবে। প্রিভিয়াস ইয়ারে তো ম্যাক্সিমাম সলিউশন সব তো দেওয়াই থাকে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। তারপর মক দিতে যেতে হবে, মকেই তুমি বুঝতে পারবে তোমার অ্যাকচুয়ালি ল্যাকটা কোথায়, প্রবলেমটা কোথায় হচ্ছে। প্রিভিয়াস ইয়ার তো লোকে জানে যে এই প্রশ্ন এসছিল, করা আছে, আমি দেখে নিলাম, কিন্তু মক যতক্ষণ না দেবে তুমি তোমার যে নেগেটিভ সাইডগুলো সেগুলো কখনোই কিন্তু বুঝতে পারবে না। তারপর আবার ফিরে আসতে হবে ওই চ্যাপ্টারে, বেসিকটা আবার রিভাইজ করে তারপর তোমাকে আলটিমেটলি ফাইনালি এটা সলিউশন পাবে। তবে অবশ্যই এই জিনিসগুলো খুব মেথডিক্যালি এবং রেগুলারলি করতে হবে, তাই তো? এরকম তো না আমি আজকে একটা আটকালেও একদিন আমি করলাম, তারপর আমি এক মাস আমি জিনিসগুলো ওই প্রসেসটাই ফলো করলাম না। ধৈর্য হারালে চলবে না, পেশেন্স রাখতে হবে। আমি অনেক ক্যান্ডিডেটের উপরে এটা দেখি যে একটা কোশ্চেনে আটকালো মানে না আমি আর করবো না এই কোশ্চেনটা, কিন্তু সেটা না। আমি যখন বাড়িতে প্রিপারেশন নিচ্ছি,
মানে লার্নিং স্টেজে আমার কাছে সময় আছে, আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই টাইমটা আমি ইনপুট দিতে পারবো। হ্যাঁ আমি আমার যখন আমি প্রিপারেশনটা শুরু করছি, আমার প্রথম দিনেই পরীক্ষা না, আমার বেসিকটাকে কমপ্লিট করার জন্য আমি 6 থেকে 7 মাস পাচ্ছি, যে সেই টাইমটা যেন কেউ মানে তাড়াহুড়ো না করে যে আমাকে এনিহাউ এটা কমপ্লিট করতে হবে, ওটা কমপ্লিট করতে হবে, সেই তাড়াহুড়োটা যেন না করে, লার্নিং স্টেজে সময় দিয়ে করতে হবে। হ্যাঁ বেসটা যেন খুব মানে স্ট্রং থাকে প্রত্যেকটা সাবজেক্টে, যাতে অ্যাডভান্স স্টেজে গেলে কোনো প্রবলেম না হয়। এই জন্য আমি তো বলি স্টুডেন্টদের বারবার যে মক টেস্টের কিন্তু কোনো বিকল্প হয় না। প্রপারলি মাইন্ড ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি বানানোর জন্য মক টেস্টের উপরে আর কোনো উপায় নেই। জোনাসে আমরা প্রতি রবিবারের জন্য পরীক্ষা নিই, প্রতি রবিবার অফলাইন, অনলাইন তো আছে, অ্যাপের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আছে। আমি স্টুডেন্টদের ভিডিও করে করে বলি যে আসো মক টেস্টগুলো দাও, এই মক টেস্ট দেওয়া ছাড়া আর কিন্তু কোনো বিকল্প নেই। এটাই তোমাকে আগামী দিনে এক্সেল করতে সাহায্য করবে। তো শুনে নিলে তোমরা কথা একজন অ্যাচিভারের কাছ থেকে যে মক কতটা জরুরি। সুতরাং তোমরা কিন্তু আবারও বলছি প্রতি রবিবার অফলাইনে যে মকগুলো হয় দিতে আসো। আচ্ছা এবার আগিয়ে যাই। আচ্ছা ম্যাথসের ক্ষেত্রে তো জেনারেলি দুটো ডিভিশন করা হয়, অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কতটা অ্যাডভান্স আমাকে করতে হবে? একটা যে ধরো বাংলা অনার্সের স্টুডেন্ট, আমার চেনা পরিচিত আছে বাংলা অনার্সে, সেও এসএসসি সিজিএল পেয়েছে বিগত আগে, তার মানে তো এই নয় যে এমন কিছু প্রশ্ন দেয় যেটা করা যায় না, এরকম তো নয়, সিলেবাসও এমন নয় যেটা করা যায় না। তো অ্যাডভান্স বলতে কতটা অ্যাডভান্স, আর আমাকে কিভাবে অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিতে হবে? অ্যাডভান্স বলতে অনেকেই আমি দেখি যে হায়ার স্টেজের এক্সামগুলো, যেরকম ক্যাটের এক্সাম হয়ে গেল, সেই সমস্ত কোশ্চেন নিয়ে ওরা নাড়াঘাটা করছে, কিন্তু সেটা অনেকটা অ্যাডভান্স। ওই অ্যাডভান্সে এসএসসি সিজিএল এখনো পৌঁছায়নি। আমাকে হেল্প করবে যেটা বুঝতে একটা এক্সামের কতটা প্যাটার্ন আর কতটা এক্সটেন্ড পর্যন্ত একটা এক্সাম যাচ্ছে, তার কোশ্চেন লেভেলটা, সেটাকে হেল্প করতে মানে সেটাকে মানে জাজ করতে সাহায্য করবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার, লাস্ট 5 ইয়ার্স টিসিএস যবে থেকে আসলো, সেই প্রিভিয়াস ইয়ারটাও যদি আমি কমপ্লিট করতে পারি নিজে থেকে, তাহলে আমার ওই সাবজেক্টের ভেরিয়েশন নিয়ে আর কোশ্চেন মার্ক থাকবে না যে এই সাবজেক্টে কতটা ভেরিয়েশন দিতে পারে। কারণ লাস্ট 5 ইয়ার্সের টিসিএস যত ধরনের ভেরিয়েশন পসিবল ছিল সব ধরনের ভেরিয়েশন ও ইমপ্লিমেন্ট করে দিয়েছে কোশ্চেন পেপারে, মানে ওই লেভেলের মধ্যে থেকে। ওই লেভেলের মধ্যে থেকে এখন আমার যদি কোনো ক্যান্ডিডেটের ওটা কমপ্লিট হয়ে থাকে, বেসিক ভালো হয়ে থাকে, তাহলে সে মুভ করতে পারে ক্যাটের দিকে, যাতে আনসার্টেনিটিটা একদমই কম থাকে। কিন্তু কারোর যদি বেসিক ক্লিয়ার না থাকে, পিবিএসসি আর কমপ্লিট না থাকে, মক টেস্ট অ্যাম্পল অ্যামাউন্টে দেওয়া না থাকে, আমি রিকোয়েস্ট করবো তাকে সে যেন ক্যাটের দিকে, ক্যাটের কোশ্চেনের দিকে, অত হাই লেভেলের কোশ্চেনের দিকে না যায় প্রথমেই। টায়ার 2 অবধি করলেই হবে। আচ্ছা অ্যাডভান্স ম্যাথে মেইনলি আমি বল দিচ্ছি কোন পার্টগুলো বেসিক্যালি থাকে। ট্রিগোনোমেট্রি, মেইনলি প্রবলেমেটিক জায়গাগুলো, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, এটাই মেইনলি, আর নাম্বার সিস্টেম কিছুটা ঢুকে যায়। আর এখন লাস্ট 2 বছর ধরে প্রবাবিলিটিও ঢুকেছে, পারমুটেশন কম্বিনেশনও ঢুকেছে। তো এই পোর্শনগুলো কিন্তু অ্যাডভান্সের মধ্যে আসে। আবার বলছি নাম্বার সিস্টেমের কিছুটা পার্ট, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, আর হলো এদিকে প্রবাবিলিটি এন্ড পারমুটেশন এন্ড কম্বিনেশন। আচ্ছা হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সও ঢুকেছে, কিন্তু স্ট্যাটিস্টিক্সও মনে হয় খুবই বেসিক লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। মানে দেখো আলটিমেটলি কমিশনের ওয়েবসাইটে তো কি দেওয়া আছে, আপ টু 10th লেভেল। তো আমাকে ধরে নিতে হবে 10th লেভেল পর্যন্ত যতটা আছে, এবার যেই কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোকেই ভেরিয়েশনের মাধ্যমে ওরা কোশ্চেন করে থাকে। আমার দরকার নেই 12-এ কিরকম অঙ্ক আছে ওই ধরনের অঙ্ক করা, তো অত দরকারই নেই আমার 10 পর্যন্ত। আচ্ছা মানে কাদের সিলেবাসটা তোমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট, সিবিএসসি, আইসিএসসি না ওয়েস্ট বেঙ্গল? আমাদের সিজিএল এর জন্য কাদেরটা এক্সাক্ট প্যাটার্ন অফ সিলেবাস? এখন যদি দেখি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসিটাকে একটু সরালাম আমি, সিবিএসসি বোর্ড অলমোস্ট কিন্তু সিমিলার মানে এজে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেউ কোনো ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকে বা সিবিএসসি বোর্ডের হয়ে থাকে, আর তার বেসিকটা খুবই স্ট্রং, মানে সে যদি এখন 11-12 এর স্টেজে থাকলো বা আরো নিচে থাকলো, পড়ে আসছে ওই বোর্ডের থেকে, তাহলে তার চিন্তা করার কোনো দরকার নেই যে এখানে এসে আমার কি হবে, হাতি ঘোড়া কিছু আসছে কিনা। যার বেসিক ক্লিয়ার থাকবে সে কোনোভাবেই এখানে এসে পিছনে যাবে না। একটা যার বেসিক ক্লিয়ার থাকবে, এখানে আমি একটা পয়েন্ট বলে দিই, এখানে কিন্তু মানে হলো এই কথাটা তাদের জন্যই যারা কিন্তু সাজেস্টিভ পড়ে না। মানে ওই মাধ্যমিকের সময় সাজেস্টিভ আমার এই পোর্শন থেকে উপপাদ্য আসবে, শুধু আমি ওটাই পড়ে গেলাম, ওই বেসিক নয়। বেসিক মানে ওভারঅল সিলেবাস, প্রত্যেকটা টপিক যেন তোমার পড়া থাকে। মানে যখন তুমি কম্পিটিটিভের প্রিপারেশন নিতে যাবে
তখন যেন তোমার কোনো একটা টপিক দেখে নতুন না মনে হয়, আমি তো এটা টেনে পড়েছি, এরকম একটা মাইন্ডসেট থাকা উচিত। একদমই তাই। মেনলি প্রবলেম হচ্ছে তাদেরই কিন্তু, যে যারা ওই সাজেস্টিভ পড়ছে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে সাজেস্টিভ পড়ছে, যে স্যার বলে দিয়েছে যে এই উপপাদ্যগুলো পর এর বাইরে আসবে না, বাকি যে আর উপপাদ্যর অ্যাপ্লিকেশন সেগুলো সে জানেই না, কিন্তু এসএসসি তে গিয়ে তো পুরো ওভারঅল সিলেবাস আছে। তো এই জিনিসটাই আমি বলবো, যারা ধরো প্রিপারেশন নিচ্ছ, অনেকেই ভাবো যে এসএসসি আমি দেবো না, অঙ্ক প্রচুর টাফ, আমি তো বাংলা অনার্স, হিস্ট্রি অনার্স। আমি এক কথাই ক্লাসেও বলি যে কোশ্চেন কিন্তু সেই 10th লেভেল পর্যন্তই আসে। তুমি 10th লেভেলের সিলেবাস পর্যন্ত সিলেবাসটা গোটাটা পড়ে নাও, গোটাটা কষ্ট করে পড়ে নাও, দেখো তোমার মনে হবে না নতুন জিনিস করছো। যারা গোটাটা পড়ে না, যারা সাজেস্টিভ পড়ে, সাজেশন পড়ে ম্যাথস পেপার দিতে যায়, তাদের কাছেই নতুন মনে হয়। একদমই তাই। একটা জিনিস আমি অ্যাড করবো অ্যাডভান্স মেথডের ক্ষেত্রে, আমি একটু আগে বললাম নোটস, প্রত্যেকটা ক্যান্ডিডেটের একটা নোট কপি হওয়া দরকার। হ্যাঁ, সেখানে এই অ্যাডভান্স মেথডের সবচেয়ে বেশি জরুরি, কারণ এখানে 2D 3D আছে মেনসুরেশনের মধ্যে, ট্রিকোনোমেট্রি আছে, জিওমেট্রি আছে, যেটা টোটালটাই 90% কোশ্চেন হচ্ছে টোটালি ফর্মুলা বেসড। কারোর যদি ফর্মুলাটা মনে থাকে সে ইজিলি মানে উইদিন সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ করে দিতে পারবে। এক্স্যাক্টলি, পুরোটাই ফর্মুলা বেস, মানে থিওরিটার সাথে ফর্মুলাটা বেস করেই তোমাকে কিন্তু পড়তে হবে। যদি তুমি ফর্মুলাগুলো ঠিকঠাক জানো আর ওই ফর্মুলাটা কোন থিওরির বেসিসে আসছে জানো, তাহলে কোশ্চেন দেখেই আনসার করা সম্ভব। ত্রিভুজের বহিস্থ কোণ, অন্তস্থ, বিপরীত দুটি কোণের যোগফলের সমান, এই থিওরিটা জানলে তাহলেই তো তুমি ফর্মুলাটার সাথে রিলেট করতে পারবে। তো বোঝা গেল ম্যাথসের ক্ষেত্রেও তোমাদের মানে লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ঘাটাঘাটি করতে হবে এসএসসি সিজিএল এর ক্ষেত্রে, ভালো যদি পোস্ট পেতে হয়। আর প্রত্যেকটা টপিক কমপ্লিটলি কভার করতে হবে, ছেড়ে বা সাজেস্টিভ পড়লে চলবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা পোর্শনে আসি, এখানে সাবজেক্টগুলো টপিকগুলো গেল। এবার টুবাইকে আমি জিজ্ঞেস করব, ধরো যে টুবাই এই যে সাফল্য পরপর একটা দুটো এ নিয়ে তিনটে, আচ্ছা ডোনাস তোমাকে কিভাবে হেল্প করেছিল টুবাই, মানে যদি প্রথম থেকে বলো আর কি একটুখানি। ডোনাসে আমি ভর্তি হই ওই অলমোস্ট 2023 হচ্ছে জানুয়ারি মাসে, মানে আমাদের ব্যাচটা স্টার্ট হয়েছিল। এসেছিলেন ডিসেম্বরে এসেছিলাম, তো কয়েকদিন ভ্যাকেশন ছিল, তো 23শে জানুয়ারি থেকে ফুল ফ্লেজেডলি প্রিপারেশন শুরু হয়ে যায়। তো প্রত্যেকটা টিচার মানে এতটা হেল্প করেছে আমাকে, মানে সাবজেক্টের যে ডেপনেস আর কতটুকু পর্যন্ত, কত এক্সটেন্ড পর্যন্ত আমি যাব, অতটুকু পর্যন্ত আমার লিমিটেশনটা, কারণ পড়ার অনেক কিছু আছে, রিসোর্সেস প্রচুর, কিন্তু আমাকে আমার লিমিটে থাকতে হবে। আর চাকরিটাকে এনি হাউ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে নিতে হবে। সেই কারণে নিজের লিমিটেশনটাকে বোঝা, সিলেবাসের লিমিটেশনটাকে বোঝা, সেটাতে ডোনাস অনেকটা হেল্প করেছে আমাকে। আর স্পেশালি আমি বলতে চাই ডোনাকে যে উইকলি যে মক টেস্টগুলো নেওয়া হয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড মক টেস্ট, প্রত্যেককে দেওয়া উচিত সেই মক টেস্টগুলো। আচ্ছা আচ্ছা টুবাই, তুমি ডোনাসে মেইনলি এসেছিলে প্রথমে কোন চাকরিটাকে টার্গেট করে? সেটা প্রথমে আমি এসেছিলাম মেইনলি ডাব্লিউবিসিএস কে টার্গেট করে, আর আমার প্রথমে ফোকাসই ছিল মেইনলি ডাব্লিউবিসিএস কে। তো ডাব্লিউবিসিএস আমি 2023-এ ডাব্লিউবিসিএস এর প্রিলিমস দিই, 22-এর প্রিলিমসটা দিই, 22-এর প্রিলিমসে আমার 1.5 মার্কসের জন্য হয়নি কোনোভাবে। তো সেটা অনেকটা পরে গিয়ে আমি জানতে পারি যখন রেজাল্টটা আসলো। তারপর 23-এর প্রিলিমস দিই, আরো প্রিপারেশন হার্ড করে, আরো মানে হার্ডওয়ার্ক করে, তারপরে 23-এর প্রিলিমসটা আমি কোয়ালিফাই করি। তারপর ঠিক সেই সময়ই যখন মেন্সটা হবে, 23-এর যখন মেন্সটা হবে, তখন আমার সিজিএল এর প্রিলিমস হার্ডলি 10 থেকে 12 দিনের গ্যাপে, তখন আমি ডিসাইড করি যে আমার কোনটা চাই, মানে এই মুহূর্তে স্টেবিলিটির জন্য আমার কোনটা চাই, আমি ডাব্লিউবিসিএস এর দিকে যাব না আমি সিজিএল এর দিকে যাব। তখন আমি সিজিএল এর পার্টটাকে চুজ করি, কারণ তখন আমার একটা চাকরির প্রয়োজন ছিল। কিন্তু ওই ভিতরের যে প্যাশনটা, যে ডাব্লিউবিসিএস পাওয়ার যে প্যাশনটা, সেটা এখনো আছে। চেষ্টা করবো আপনাদের গাইডেন্সে 24টা আবার দেওয়ার আর নিজের লক্ষ্যে পৌঁছানোর। এটা হলো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সার্বজনীন ইচ্ছা, যেটা আর কি বিসিএস দেবো আর কি, এটা একটা মানে লেগাসির জায়গায় চলে গেছে আর কি, বিসিএস আমি দেবই। কিন্তু আলটিমেটলি লোকজন এই ফিল্ডে আসে চাকরি পাওয়ার জন্য, চাকরিটাই তোমার আলটিমেট টার্গেট হওয়া উচিত। সুতরাং সেই মানে ধরে বসে থাকার কোনো কারণ নেই যে আমি বিসিএসই দেবো, এর বাইরে কোনো পরীক্ষা দেবো না। এই জিনিসটা যেন চিন্তা ভাবনা থেকে একটু সাইড করতে হবে। যদি তাড়াতাড়ি চাকরি পেতে হয় ওয়েস্ট বেঙ্গলে, বাকি স্টেট বা ইউপিএসসির ক্ষেত্রে আমি বলছি না, তুমি অবশ্যই বিসিএস এর জন্য প্রিপারেশন করো, আমি ডিমোটিভেট কখনোই করবো না, কিন্তু আলটিমেটলি তো চাকরি একটা লক্ষ্য, আর সিজিএল কোনো অংশে কম নয় চাকরির ক্ষেত্রে।
তো তোমরা সাথে সাথে বিসিএস এর সাথে সাথে বাকি পরীক্ষাগুলোর প্রিপারেশন, কম্পারেটিভলি ওই লেভেল পরীক্ষাগুলোর প্রিপারেশন কিন্তু নিতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু বিষয় একটু কথা বলার আছে। আর একটা কথা আমি বলতে চাই স্যার আপনার থেকে পারমিশন নিয়ে, হ্যাঁ, যে দ্রোণাসের যে স্পেশাল ক্লাসগুলো ছিল, মানে মানে এক্সাম স্পেসিফিক যে ক্লাস, ধরুন ওই এক্সাম আসছে হচ্ছে মেন্স, মানে ডাব্লিউবিসিএস মেন্স আসছে, তার আগে যে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো নেওয়া, টিচারদের কোনটা কোশ্চেন আসছে, কিভাবে তাকে ট্যাকেল করতে হবে, বা সিজিএল হয়ে যাক, মানে সিজিএল আসার আগে যে স্পেশাল ক্লাসগুলো, ওগুলো কিন্তু অনেকটাই হেল্পফুল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ টুবাই। ডোনাসও মানে তোমার মতো একজন স্টুডেন্ট, মানে সত্যি বলতে টুবাই অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ মানুষ, দুটো হিসেবেই যথেষ্ট একজন ভালো, মানে প্রত্যেকটা টিচারকে যথাযোগ্য সম্মান দিয়ে সব সময় স্বাভাবিকভাবেই কথা বলতো, আর সেই জন্য টিচাররাও টুবাইকে যথেষ্ট ভালোবাসতো। মানে টুবাইয়ের কথা প্রত্যেকটা টিচার সবসময়ই বলে যে টুবাই বেসিক্যালি সিভিল সার্ভিস ক্র্যাক করার মতো মেটেরিয়াল আছে ওর মধ্যে, কিন্তু যেহেতু ওর চাকরিটা আলটিমেটলি প্রায়োরিটি, বাড়ির জন্য চাকরিটা খুবই দরকার টুবাইয়ের খুব তাড়াতাড়ি, সেজন্যই টুবাই শিফট করলো আপাতত সিজিএল এর দিকে। আগামী দিনে টুবাই এর থেকে অনেক ভালো চাকরি আশা করি পাওয়ার চেষ্টা করবে। সিজিএল কোনো অংশে কম না, আমি আবারও বলবো সিজিএল কোনো অংশে কম না। তার কিছু কারণ আছে অবশ্যই, সেন্ট্রাল গভর্নমেন্টের এখনকার দিনের চাকরির যে প্রত্যেকটা বিষয়, যেরকম একটা জাস্ট আমি টুবাইয়ের সাথেই ডিসকাস করবো। টুবাই, ধরো তুমি যেটা পেয়েছো বর্তমানে ওটা 4600 গ্রেড পে বলে, এখন তো পে ম্যাট্রিক্স হয়ে গেছে, মানে পে কোন লেভেলে আছে এটা? এটা লেভেল 7। লেভেল 7 এ বর্তমানে ধরো তুমি ঢুকে যদি ধরো তুমি একটা এক্স সিটি, মানে সব থেকে বেশি এইচআরএ যেখানে পাওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্টে 3টে ভাগ আছে, XYZ। এক্স মানে ধরো কলকাতা বা চেন্নাই বা ধরো দিল্লি বা মুম্বাই পেলে ইনিশিয়ালি স্টার্টিং স্যালারি কত হয়? স্যার যদি আমি ইনহ্যান্ড স্যালারির কথা বলি, সেটা অলমোস্ট 84,000 এর কাছাকাছি। 84,000 এর কাছাকাছি ইনহ্যান্ড স্যালারি, মানে সবকিছু কেটে। সেটা কিন্তু বর্তমানে মানে কি বলবো, ডাব্লিউবিসিএস গ্রুপ এর স্যালারির প্রায় সমান, ইভেন গ্রুপের স্যালারি হয়তো কিছুটা কম হবে ইনিশিয়ালি ঢুকেই স্টার্টিং এর ক্ষেত্রে। তো স্যালারির দিক থেকে কোনো অংশে কিন্তু সিজিএল সিভিল সার্ভিসের থেকে কম নয়। হ্যাঁ, যে ওই যে মানে কি বলবো, ওই যে সিভিল সার্ভেন্ট হওয়ার যে নেশাটা বা সিভিল সার্ভিসের একটা অন্যরকম গর্ব আছে বা সিভিল সার্ভিসের অন্যরকম একটা অ্যাপিল আছে, সেই জিনিসটা হয়তো তুমি সিজিএল এ পাবে না, কিন্তু বাদ বাকি সবকিছুই তুমি সিজিএল এ পাবে। আচ্ছা, ধরো তুমি যে পোস্টটায় সিলেক্টেড হয়েছে, মানে এক্সাইজ ইন্সপেক্টর, বর্তমানে ওটাকে জিএসটি ইন্সপেক্টর বলে, এক্সাইজের আন্ডারে। এটার মানে তুমি প্রমোশন নিয়ে কতদূর পর্যন্ত একজন স্টুডেন্ট যেতে পারে? আর ধরো যে 25-26 বছর বয়সে জয়েন করলো, 25-26 বছরের কেউ যদি জয়েন করে আর তার জোনে যদি প্রমোশন খুব একটা ফাস্ট হয়, তাহলে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত সে যেতে পারবে। অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত সে যেতে পারবে। আচ্ছা, তো তোমার এখন বয়স কত? আমার এখন 25। তাহলে তুমি চাকরি করবে 35 বছর। 35 বছর আশা করি তুমি একদম মানে যতটা অবধি শেষ পর্যন্ত যাওয়া যায় এই পোস্টে ততটা অবধি যেতে পারো, যাও। আচ্ছা, তোমার মানে প্রেফারেন্স কিরকম ছিল? তোমার কি জিএসটি ইন্সপেক্টরই প্রথম ছিল নাকি না অন্যান্য কোনো পোস্টও ছিল? আচ্ছা স্যার, এই বিষয়ে বলি যে সিজিএল এর প্রিপারেশনটা যখন শুরু করি, মানে আপনাদের থেকে যখন জানতে পারি যে এরকম একটা এক্সামও হয় ডাব্লিউবিসিএস এর পাশাপাশি, তখন কিন্তু আমার মাথায় প্রথমেই মানে প্রথম যে পোস্টটা আমি মানে নিজেকে ইমাজিন করি যে এই পোস্টটা আমার লাগবে, সেটা কিন্তু জিএসটি ইন্সপেক্টরই ছিল। আর টিল লাস্ট ডে, যতক্ষণ না এক্সাম মানে এক্সাম রেজাল্ট আমার কাছে আসলো, সেই আগের দিন পর্যন্ত কিন্তু আমার মানে এনিহাও ওই জিএসটি ইন্সপেক্টরটাই লাগবে, এরকম একটা প্যাশন ছিল জিএসটি ইন্সপেক্টরের দিকে। আমি আর কোনো পোস্টের দিকেই মানে মানে অ্যাট্রাকশন আমার ছিল না। আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে জিএসটি ইন্সপেক্টরে একমাত্র ওই কাজের যে ডাইভার্সিটি সেটা একটা দেয়। আচ্ছা, এটার পোস্টিং হচ্ছে অল ওভার ইন্ডিয়া, যে যে জোনে পাচ্ছে সেই কমিশনারেটের আন্ডারে ও কাজ করবে। আরটা হচ্ছে থার্ড হচ্ছে ইউনিফর্ম। আচ্ছা, ইউনিফর্ম, এটাতে তার মানে ইউনিফর্ম, আর এটা তো স্টার কটা? 3টা স্টার। ইন্সপেক্টর তো 3খানা স্টার ইউনিফর্ম ডিউটি, কিন্তু ইউনিফর্ম কিন্তু সবসময় পড়তে হয় না। ইউনিফর্ম শুধু প্রোটোকল ডিউটি আর ন্যাশনাল ডে গুলোতেই জেনারেলি পড়তে হয়। একদম ঠিক আছে,
তাহলে ওই যে ওরকম দেখা যায় যে ছবি, ওরকম ছবি টবি দেবে তো তুমি, মানে ওই যে পরে ইউনিফর্ম পরে চশমা পরে টুপি পরে ছবিগুলো থাকবে তো? একদম। আচ্ছা তো ভাই মানে ধরো তুমি যদি ধরো, আমি বললাম যদি ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল পেলে না, আচ্ছা, ভুবনেশ্বর পেলে, বা ওয়ার্স্ট কেস সিনারিওতে ধরে নিলাম চেন্নাই পেলে, আচ্ছা, ঠিক আছে, তুমি কি পরের বার দেবে আবার সিজিএল? অবশ্যই স্যার, কারণ আমার প্রায়োরিটিটা হচ্ছে এনিহাও আমাকে মানে ঘরের আশেপাশে একটা চাকরি, বা ঘরের আশেপাশে না হলে নিজের হোমস্টেতে চাকরিটা আমার বেশি প্রায়োরিটি এই মুহূর্তে। আচ্ছা, মানে বাড়িতে তুমি কি একই ছেলে? হ্যাঁ, একই ছেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলো তোমার মা বাবার রিয়াকশনটা এবার বলো। রাত্রিবেলা তুমি কি রাতে মাকে ডেকে বলেছিলে রেজাল্ট, নাকি সকালে? মা তখন মানে শোয়নি, তখন জাগনাই ছিল মা। আর মাকে যখন প্রথম বললাম, আমার চেয়েও দ্বিগুণ এক্সাইটেড ছিল হচ্ছে মা। প্রথম চাকরিটাও যখন পাই, এমইএস এ যখন আমি জানলাম যে এমইএস আমি সিলেক্টেড থ্রু হচ্ছে এমটিএস 2022 দিয়ে, তখন কিন্তু প্রত্যেকজনকে সেই রাত্রেবেলা ফোন করা এখনো মনে আছে। সেটা হচ্ছে ওই পঞ্চমীর দিন, পঞ্চমী বা ষষ্ঠীর দিন ছিল অক্টোবর মাসে, তখন রেজাল্টটা আসে। তো মার চোখে প্রথম দিন তখন আমি চোখে জল দেখলাম খুশিতে, সেটা অবশ্যই। না অবশ্যই, মানে মা বাবার খুশি বা গর্ব একটা অন্য জায়গায়, মানে ওটা তো তুমি সেবারটা। এইবারেরটা হচ্ছে রাত্রি তখন 12টা 10, আপনাকে যখন মেসেজ করলাম তখন 12টা 12, আমার এখনো মনে আছে। তখন মাকে জানালাম, তখন আমার মানে বুকে হচ্ছে হাত, যে এনিহাও B16, আমি মানে আমার মানে সাবকনসিয়াস মাইন্ডে শুধু চলছে B16 এনিহাও আমাকে B16 এ যেতে হবে। তো কোড ছিল ওটা, জিএসটি ইন্সপেক্টরের কোড হচ্ছে B16। তো আমি যখন মাকে জানালাম যে মা জিএসটি ইন্সপেক্টরটা আমার হয়ে গেছে, মার রিয়াকশন তখন মানে আকাশ ছোঁয়া রিয়াকশন, যে মার চেয়ে খুশি। মানে সেদিনকার মানে আমি চাচ্ছিলামই যেন মা বাবাকে নিয়ে আমি গর্ববোধ করাতে পারি, যা কিছু আমার হোক, কিন্তু মা বাবা আমাকে নিয়ে প্রাউড ফিল করুক। না অবশ্যই, এরকম একটা পোস্ট পেলে মা বাবা প্রাউড কেন ফিল হবে না? মানে যেইটা মানে আকাশ কুসুম প্রায় স্বপ্ন হয়ে উঠেছে বর্তমানে এই কম্পিটিশনের যুগে, এত মারাত্মক কম্পিটিশনের যুগে লোকজন 80-85% স্কোর করেও সিলেক্ট হতে পারছে না যেই পোস্টগুলোর জন্য, যেই পোস্টটার জন্য। সেটা পাওয়া একজন ছাত্রের তার মা বাবার জন্য যে কি বিশাল গর্বের ব্যাপার, সেটা যে পায় তার মা বাবাই জানে বেসিক্যালি। অবশ্য তার পিছনে যে এত যে রাত না জাগা দিনের কাহিনীগুলো, সেগুলো অবশ্যই থাকে। সেগুলো থাকে বলেই আলটিমেটলি এই দিনগুলো সে দেখতে পারে, এই মায়ের চোখে খুশির জলের দিনগুলো সে দেখতে পারে। এরকম ভাবেই আশা করবো যে টুবাই আরো এগিয়ে যাবে ভবিষ্যতে এই পোস্টের মাধ্যমে। সে মানে যতটা সম্ভব নিজের পদোন্নতির মাধ্যমে এই ডিপার্টমেন্টকে এবং তার সাথে সাথে নিজের মা বাবাকে আরো যতটা সম্ভব গর্ববোধ করানোর চেষ্টা করবে, এবং আশা করি এটাও যে ও সফলও হবে এই বিষয়টা নিয়ে। আচ্ছা যাই হোক টুবাই, তো টুবাইয়ের এটা ছিল তৃতীয় চাকরি, তাই তো? থার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট জব। যদিও টুবাই এসেছিল একটি রাজ্য সরকারি চাকরির স্বপ্ন নিয়ে দ্রোনাজে, আলটিমেটলি সে একটি কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়ে যাচ্ছে। দ্রোনাজের পক্ষ থেকে টুবাইকে অসংখ্য শুভেচ্ছা এই একটি ভালো পোস্ট সে মানে চুজ করার জন্য এবং ভালো পোস্টে সিলেক্ট হওয়ার জন্য। তো টুবাই আশা করবো আগামী দিনে তুমি নিজের ডিপার্টমেন্ট এবং নিজের মা বাবাকে আরো আরো বেশি উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি ভবিষ্যতে তোমার যদি মনে হয় যে না সিভিল সার্ভিস তোমার একটা বড় টার্গেট, আলটিমেট টার্গেট, তো ডোনাস তোমার পাশে সব সময় থাকবে। WBCS দেওয়ার জন্য তোমার কোনো রকম কোনো দরকার যদি কোনো সময় হয়, যে কোনো সময় তুমি আমাদের অ্যাপ্রোচ করতে পারো। শিলিগুড়িতে থাকলে তো তাহলে তো তোমার হয়ে গেল, তুমি তো এসে ইভেন ক্লাসও করতে পারো চাইলে। তো ডোনাস তোমার পাশে সব সময় থাকবে। আচ্ছা তো স্যার একটা কথা আমি বলি, যে ভিউয়ার্সদের বলবো যে এই যে মানুষটাকে দেখছেন রাজা স্যার যার নাম, মানে এই মানুষটা আমার পাশে একদম টিল বিগিনিং থেকে, মানে যেদিনকার থেকে আমি ডোনাসে ভর্তি হই অ্যাডমিশন নিই, সেইখান থেকে রেজাল্ট পাওয়ার প্রেফারেন্স ফর্ম ভরা পর্যন্ত আর এখানে আসার 5 মিনিট আগে পর্যন্ত আমার সঙ্গে প্রত্যেকটা সময় কানেক্টেড। এনি হাও মানে সমস্ত ধরনের হেল্প এই মানুষটার কাছ থেকে আমি পেয়েছি, সমস্ত ধরনের। ক্লাস থাকলোই, ক্লাসের বাইরেও পোস্ট প্রেফারেন্স ফর্ম থেকে ফিল আপ করা থেকে শুরু করে সমস্ত হেল্প। যাক, এটা আমাদের টিচার হিসেবে আমাদের এটা দায়িত্ব
প্রত্যেকটা স্টুডেন্টগুলো তাদের স্বপ্ন নিয়ে আসে ডোনাসে, যেন তাদের সেই স্বপ্নটা সার্থক হয়। সেই স্বপ্নটা সার্থক করার জন্য ডোনাস এবং ডোনাসের টিচার ইনক্লুডিং আমি এবং আমাদের আরও সহকর্মী যারা আছে চেষ্টা করি স্টুডেন্টদের সাথে যতটা সম্ভব পাশে থাকার জন্য। আর টুবাইয়ের পাশে থাকতে কোনো মানুষের ইচ্ছাও করবে, কারণ ও এতটা কর্ডিয়াল সব কিছুতে। টিচারদের সম্মান দেওয়ার ক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে একজন টিচার ছাত্রের থেকে সম্মানই খোঁজে বেসিক্যালি, আর কিছু বেসিক্যালি চাওয়া পাওয়া থাকে না। তো সেই সম্মানটা দেওয়ার ক্ষেত্রে টুবাইয়ের কোনো কার্পণ্য কোনো সময় ছিল না। টুবাই ভালো মানুষ বলে আমারও টুবাইকে সাহায্য করতে ইচ্ছা করতো। আমি নিজে থেকেও টুবাইকে বহু জিনিস বলতাম যে টুবাই এটা করতে পারো, টুবাই ওটা করতে পারো। এটা কিন্তু সব স্টুডেন্টদের সাথে হয় না। স্বাভাবিকভাবে স্টুডেন্টের কাছ থেকেও যেন সমান অ্যাপ্রোচটা থাকে আর কি। সবাই ফ্রেন্ডলিভাবে থাকলে সিস্টেম আলটিমেটলি ভালো কাজ করবেই করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ টুবাই আমাদের প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে, আর আমাকে এটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে আমি আমার নিজের জার্নিটাকে যেন শেয়ার করতে পারি। না অবশ্যই, তোমার জার্নি, এই এত সুন্দর জার্নি আশা করি সবার মনে থাকবে। সবাই এই জার্নিটার যে গল্পটা, এই গল্পটাকে নিজেদের জীবনে পাথেয় করে এগিয়ে চলার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।